হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের বিদেশি গুপ্তচর দ্বিতীয় খণ্ড বইটির চতুর্থ পর্ব। থ্রটল খুলে দিল রানা অর্ধেকটা। প্রায় লাফিয়ে এগুলো কেবিন ক্রুসেড। মোড় নিল বায়ে। গুলি করবে সন্দেহ হচ্ছে স্যার, বলল গিল্টি মিয়া। বন্দুক নামাচ্ছে কাঁধ থেকে। শুয়ে পড়ো, বলল রানা। নিজেও নিচু করল মাথাটা। বড় খালে এসে গেছে বোট। থ্রটল পুরো খুলে দিল রানা। দ্বিগুণ হয়ে গেল ইঞ্জিনের গর্জন। সামনের দিকটা পানি থেকে এক হাত উপরে উঠে গেল। ফুল স্পিডে বাঁক নিয়ে আড়াল হয়ে গেল পাড়ে দাঁড়ানো সিপাইদের রাইফেলের মুখ থেকে। সোজা হয়ে বসল রানা। সিগারেট ধরালো। লিডো পেরিয়ে প্যালেস্টিনার দিকে চলেছে কেবিন ক্রুসেড অন্ধকার ভেদ করে। কোথাও বাতির কোনো চিহ্ন নেই। আকাশে হালকা এক পর্তা মেঘ থাকায় আধ খাওয়া চাঁদটা ম্লান ভুতুরে আলো ফেলছে এড্রিয়াটিক সাগরের বিষণ্ণ ঢেউয়ের মাথায়। শুয়ে শুয়ে কুই কুই করে বাংলাদেশের একটা জনপ্রিয় পল্লীগীতি গাইছে গিল্টি মিয়া। তোমরা সুখে রইলা, কোন দূরে যাও চইলা, নাইয়া রে নায়ে বাদাম তুইলা। হু হু করে বাতাসে ডুকরে কেঁদে উঠতে চায় মনটা, অচেনা অজানা এক গ্রাম্যবধূর দুঃখে। শক্তিশালী একটা শর্টওয়েভ রেডিও রিসিভারের টিউনিং নব ঘোরাচ্ছিল রানা। কানে হেডফোন। বিরক্ত ভঙ্গিতে খুলে ফেলল সে হেডফোনটা। অফ করে দিল রেডিও। না, আর পারা গেল না। ধর্মরিয়ে উঠে বসল গিল্টি মিয়া। কী হলো আবার? এই বোটে করে আর বেশি দূর যাওয়া নিরাপদ নয়, বলল রানা। পেসারো পর্যন্ত যত কোস্টাল টাউন আছে সব জায়গার পুলিশকে সতর্ক করে দেয়া হচ্ছে। দুটো মোটর বোট নিয়ে বেরিয়ে পড়েছে চিউগিয়া পুলিশ। খুঁজছে আমাদের। অন্যায়টা কি করলাম আমরা স্যার? আমাদের বিরুদ্ধে কি প্রমাণ? কথা তো সেটা নয়, বলল রানা। যেমন করে হোক আমাদের ঠেকানো দরকার। ঠেকাতে পারলে নোট বইটা কেড়ে নেওয়া এমন কিছু কঠিন হবে না ওদের পক্ষে। দারুণ সুবিধে হয়েছে সিলভিওর আমরা ডিজেল চুরি করতে বাধ্য হওয়ায়। এখন পুরো ইটালিয়ান পুলিশ ফোর্স ব্লাড হাউন্ডের মতো লেগে গেছে আমাদের পিছনে। হন্যে হয়ে খুঁজবে ওরা আগামী কয়েকদিন। সিলভিওকে আর কষ্ট করতে হবে না, পুলিশই কষ্ট করছে ওর হয়ে। কি মজা! সিগারেট ধরালো রানা। দিনের বেলা 1 মাইল দূর থেকে যে কেউ একবার তাকালেই চিনতে পারবে এই বোট। এর চেহারার বর্ণনা দিয়ে আকাশ বাতাস গরম করে তুলেছে বেচারা। টিমস্টের দিকে পালাবো তারও উপায় দেখছি না। পো নদী ধরে যে মিলানো পর্যন্ত পৌঁছতে পারবো মনে হয় না। ধরা পড়ে যাব আগেই। কাজেই ওই দুটো মোটর বোটের খপ্পরে পড়বার আগে তীরে পৌঁছানো দরকার আমাদের। মোটর বোট ছেড়ে দিয়ে পায়ে হেঁটে পড়ুয়া পৌঁছবার চেষ্টা করতে হবে আমাদের। আমাদের চেহারা দেখতে পায়নি পুলিশ, কাজেই এদিক দিয়ে চেষ্টা করলে ওদের আঙ্গুল গলে বেরিয়ে যাওয়া অসম্ভব নাও হতে পারে। ওরে বাপ, হাঁটতে হাঁটতে ক্ষয়ে যাবে পা। পড়ুয়ায় পৌঁছতে পৌঁছতে দেখব আরও 6 ইঞ্চি বেটে হয়ে গেছি। কয়েক সেকেন্ড চিন্তা করল রানা। চিউগিয়া পৌঁছে পারে নামবে না এক্ষুনি নামবে। সিদ্ধান্ত নিয়ে বাঁক নিল সে। হঠাৎ কথা বলে উঠল গিল্টি মিয়া। কান পেতে কি যেন শুনবার চেষ্টা করছে সে। একটা ধুকপুক ইঞ্জিনের শব্দ যেন শুনতে পেলুম স্যার। কত দূরে? বলেই থ্রটল বন্ধ করে দিল রানা। গিল্টি মিয়াকে আর উত্তর দিতে হলো না। পরিষ্কার শুনতে পেল রানা মোটর বোটের ইঞ্জিনের শব্দ। ডান দিক থেকে এগিয়ে আসছে এই দিকে। অন্ধকারে দেখা যাচ্ছে না কিছুই। ধীরে ধীরে থেমে এলো কেবিন ক্রুসেড। সিগারেটটা সাবধানে নিভিয়ে ফেলল রানা। একটা চান্স নিয়ে দেখা যাক, বলল রানা। অন্ধকারে পাশ কাটিয়ে চলে যেতে পারে। চুপচাপ বসে রইল ওরা।
অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। ইঞ্জিনের শব্দটা জোর হচ্ছে ক্রমেই। মনে হচ্ছে অন্ধকারে আমাদের গাড়ি এসে পড়বে শালারা। সামান্য একটু থ্রটল দিয়ে খানিকটা বায়ে সরিয়ে নিল রানা বোটটা। প্রায় নিঃশব্দে সরে গেল ওরা বেশ খানিকটা। এগিয়ে আসছে পুলিশের বোট। ইঞ্জিনের শব্দ বেড়ে গেছে এখন কয়েক গুণ। অনেক কাছে এসে পড়েছে। এমনি সময় দপ করে জ্বলে উঠল সার্চ লাইট। তীব্র উজ্জ্বল সাদা আলো ধীন করে ফেলল রাতকে। পুলিশের বোট, চাপা কণ্ঠে বলল রানা। পুরো থ্রটল খুলে দিল সে। ভাগলাম জান প্রাণ নিয়ে। সার্চ লাইটটা ঘুরে এসে স্থির হলো কেবিন ক্রুসেটের উপর। ততক্ষণে ওটার নাক উঠে পড়েছে পানি ছেড়ে হাতখানেক ওপরে। খোলা সমুদ্রের দিকে ছুটেছে প্রাণপণে। ধরে ফেলছে স্যার, ভীত গিল্টি মিয়ার কণ্ঠস্বর। এগিয়ে আসছে, পাচ্ছি না আমরা। প্রথম 1 মিনিট কমে এলো দূরত্ব। তারপর কয়েক সেকেন্ড সমান থামল। তারপর বাড়তে শুরু করলো। নিচু হয়ে থাকো গিল্টি মিয়া, চেহারা যেন দেখতে না পায়। মাইল 10 ঘুরে আমরা আবার ফিরে আসবো পারে। 2টো বোট খুঁজছে আমাদের, তা আরেকটা কই? চারদিকে চোখ রাখো, এর হাত থেকে বেরিয়ে আবার ওটার খপ্পরে না পড়ি। সাবধান গিল্টি মিয়া, গুলি করছে ওরা। ছোট্ট একটা আগুনের স্ফুলিঙ্গ দেখতে পেয়েছে রানা। পর মুহূর্তে করাত করে আওয়াজ হলো। মৃদু গুঞ্জন তুলে মাথার উপর দিয়ে চলে গেল 5 পাউন্ডের গোলা। উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে সার্চ লাইটের আলো। বেশ অনেকটা দূরে সরে গেছে কেবিন ক্রুসেট। দ্রুত সরে যাচ্ছে আরও দূরে। দ্বিতীয় গোলাটা পানিতে পড়ল 10 হাত ডাইনে। আধ মিনিটের মধ্যে আরও একটা স্ফুলিঙ্গ দেখা গেল। শব্দটা পৌঁছতে আরও একটু দেরি হলো, কিন্তু গুলিটা পৌঁছল ঠিক ঠিক। ছাতের খানিকটা অংশ মরমর করে ভেঙে দিয়ে বেরিয়ে গেল সেটা। ভাঙ্গা কাঠের টুকরো টাকরা পড়ল রানার আশেপাশে। গতিপথ সামান্য একটু পরিবর্তন করল রানা। নতুন গতিপথে বাতাসের বাধা কমে যাওয়ায় আরও জোরে ছুটল কেবিন ক্রুসেট। সার্চ লাইটের আওতার বাইরে চলে এসেছে ওরা এখন। নিভে গেল সার্চ লাইট। ডাইনে মোড় নিল রানা এবার। পুলিশ বোটের 2টো লাল বাতি দেখা যাচ্ছে আধ মাইল দূরে। সোজা খোলা সমুদ্রের দিকে চলেছে ওটা। আপাতত ধুলো দেয়া গেছে ওদের চোখে, বলল রানা। কিন্তু ফিরে আসবে ওরা আবার। তার আগেই নেমে পড়তে হবে আমাদের। ওই যে ওদের আরেকটা বোট, হঠাৎ বলল গিল্টি মিয়া। পিছন ফিরে দেখল রানা। আবার জ্বলে উঠেছে সার্চ লাইট। সেই আলোয় দেখা যাচ্ছে দ্বিতীয় বোটটাকে। রানার ধোঁকাবাজি টের পেয়ে গেছে ওরা। তীরের দিকে আসবার জন্যে ঘুরছে অর্ধবৃত্তাকারে। ঢেউয়ের মাথায় খুব বেশি রকম নাচানাচি শুরু করলো বোটটা। রানা বুঝল বেলাভূমি আর বেশি দূরে নেই। গতি কমিয়ে দিল। জোর একটা ধাক্কার জন্যে তৈরি থাকো গিল্টি মিয়া, এসে গেছি। মিনিট 3 পর ভিজা বালির উপর দিয়ে দ্রুত পায়ে ছুটল ওরা সোজা পশ্চিম দিকে। অধ্যায় 6। 15 মিনিট দৌড়ে একটা সরু রাস্তায় পড়ল ওরা। আরও কিছু দূর এগিয়ে পড়ল বড় রাস্তায়। দ্রুত পায়ে হেঁটে চলেছে ওরা। কিছু দূর হেঁটে মুখ খুলল গিল্টি মিয়া। সকাল হতে আর খুব বেশি দেরি নেই স্যার। এই খোলামেলা জায়গায় দিনের বেলা চলা বোধহয় ঠিক হবে না। বহুদূর থেকেও চেনা যাবে আমাদের। দুপাশে এবড়ো থেবড়ো মাঠ, ক্ষেত, সব সমতল। সত্যি আত্মগোপনের কোনো উপায় নেই। রানা জানে কেবিন ক্রুসেট খালি দেখেই পুরো এলাকাটা সার্চের ব্যবস্থা করবে পুলিশ। বিশেষ করে বড় বড় শহরে খুবই তৎপর থাকবে ওরা। কাজেই এখন গ্রামের কাছাকাছি থাকাই ভালো। হাঁটা পথে সরে যেতে হবে যতদূর পারা যায়, এবং সবার অলক্ষ্যে। সবই নির্ভর করছে এখন আমাদের ধরার ব্যাপারে পুলিশ কতটা আগ্রহী তার উপর, বলল রানা। আমরা ভাবছি খুব বেশি কিছু অপরাধ করিনি আমরা, কিন্তু ওদের দৃষ্টিভঙ্গিটা আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়া বিচিত্র নয়। ওরা হয়তো ভাবছে ম্যারিয়ানের কেবিন ক্রুসেট চুরি করে, পিস্তল দেখিয়ে, ডিজেল চুরি করে ভয়ঙ্কর 2 বিদেশি ডাকাত বেরিয়েছে ডাকাতি করতে। পুলিশ থামতে বলেছিল,
আদেশ অমান্য করেছি আমরা। এটাকেও ওরা হয়তো বিরাট করে দেখছে। কতখানি গুরুত্ব দিচ্ছে ওরা ব্যাপারটাকে সেটা বুঝতে না পারলে আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। হয় বেশি ভয় পেয়ে অনর্থক সময় নষ্ট করব, নয়তো ধরা পড়ে যাব অসতর্ক অবস্থায়। প্রথমটাই তো আমার কাছে ভালো মনে হচ্ছে স্যার। বেশি সাবধান হওয়াই ভালো, দেরি হয় ওক। কিন্তু রাতের বেলা তো আটছি নিশ্চিন্ত মনে, দিনের বেলা কি করব? আমিও সেই কথাই ভাবছি। দুপাশে ফার্ম হাউস খুঁজতে খুঁজতে যাব আমরা। দিনের বেলাটা লুকিয়ে থাকার মতো কোনো জায়গা পেয়ে যেতেও পারি। খড়ের গাদায় গোয়াল ঘরে বা গুদাম ঘরে কোথাও না কোথাও জায়গা পেয়েই যাব। ঘণ্টা দেড়েক হাঁটার পর হঠাৎ কান খাড়া করল রানা। আমিও শুনতে পেয়েছি স্যার, বলল গিল্টি মিয়া। রাস্তা ছেড়ে ঢাল বেয়ে পাশের খাদে নামতে শুরু করেছে সে। রানাও নামল পিছু পিছু। ৪৫ ডিগ্রি ঢালের গায়ে শুয়ে পড়ল ওরা উপুর হয়ে। একটা গাড়ির ইঞ্জিনের শব্দ এগিয়ে আসছে দ্রুত। মাটির গন্ধ সব থেকেই এক, তাই না স্যার? ফিস ফিস করে জিজ্ঞেস করল গিল্টি মিয়া। ঝট করে ওর দিকে ফিরল রানা। হ্যাঁ, মানুষও এক, সব মানুষ এক। চলে গেল গাড়িটা। হেডলাইট নেভানো, শুধু সাইড লাইট জ্বলছে। পুলিশের টুপি চিনতে পারল রানা এক ঝলক দেখেই। সময় নষ্ট করেনি ওরা। রাস্তায় উঠে এলো রানা। মাঠের মধ্যে দিয়ে হাঁটা ধরলে কেমন হয় স্যার? রাস্তাটা বিশেষ নিরাপদ মনে হচ্ছে না। এবড়ো থেবড়ো মাঠে খুবই কষ্ট হবে হাঁটতে, অথচ বেশি দূর এগুতে পারবো না। চলো, যত দূর পারা যায় রাস্তা ধরে এগুই, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। ভাঙ্গা চাঁদের আলো বেশ কিছুটা জোরদার হয়েছে। আরও হালকা হয়ে যাচ্ছে মেঘ। মোলায়েম আলোর মধ্য দিয়ে হেঁটে চলল ওরা। ফুরফুরে ঠান্ডা বাতাস, প্রাণ জুড়িয়ে যায়। বিদেশি এক নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে অতীতের অনেক কথা ভিড় করে আসতে চাইছে রানার মনে। অবচেতন মনের কোন গোপন মণিকোঠায় পড়েছিল হাজার টুকরো কথা, স্মৃতি ভেসে উঠছে সেসব মনের পর্দায়। মনে হচ্ছে স্বপ্নের ঘোরে আছে সে, হাঁটছে স্বপ্নে। পৃথিবীটা মায়াবী এক স্বপ্নের দেশ। আরও আধ ঘন্টা হাঁটার পর ফার্ম হাউস পাওয়া গেল একটা। ঘড়ি দেখল রানা, 4:30। ভোর হতে দেরি নেই। এখানেই চেষ্টা করবে, না আরও সামনে গিয়ে আরেকটা ফার্ম হাউস খুঁজবে? সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছিল রানা। এমনি সময় কথা বলে উঠল গিল্টি মিয়া। চেষ্টা করে দেখতে ক্ষতি কি স্যার? পরেরটা আবার কত দূর তার ঠিক আছে? দাঁড়িয়ে পড়ল রানা। রাস্তা থেকে ১০০-১.৫ গজ উত্তরে টালির ছাদ দেয়া চুনকাম করা দোতলা বাড়ি, ইটালির গৃহস্থ বাড়ি। ঝকঝক করছে চাঁদের আলোয়। পাশেই গোলাঘর, তার পাশে গোয়াল। সাবধান করে দেয়া হয়েছে এদের, বলল রানা। রাস্তার দুপাশে যত ফার্ম হাউস আছে প্রত্যেকের কাছে যাবে পুলিশ। তবু চেষ্টা করে দেখতে ক্ষতি নেই। চলো, রাত থাকতে থাকতে একটা আশ্রয় খুঁজে নিতেই হবে। বড় রাস্তা ধরে একটা খোয়া বিছানো পথ গেছে ফার্ম হাউস পর্যন্ত, কিন্তু সেই পথে না গিয়ে মাঠ ভেঙে এগুলো ওরা। ১০০ গজ নিশ্চিন্তে হেঁটে এসে হঠাৎ থমকে দাঁড়ালো গিল্টি মিয়া। ঘেউ ঘেউ করে ডেকে উঠেছে একটা কুকুর। কুকুর তো নয়, যেন বাঘের গর্জন। দেখা হয়েছে স্যার, চলুন এবার। হাউন্ড, আপন মনে বলল রানা। গুন্ডাকে বশ করবার কায়দাটা কাজে লাগাবো নাকি? এটার বেলায় খাটবে সেটা? গুন্ডা হচ্ছে রানার পোষা ব্লাডহাউন্ডের বাচ্চা। কষ্ট করে ওটার সাথে খাতির করেছে সে। এখন দারুণ ভাব। কোনো কিচ্ছু কাটবে না স্যার, চলুন, মানে কেটে পড়ি। ওই দেখুন। বাতি জ্বলে উঠেছে দোতলার একটা ঘরে। দ্বিগুণ জোরে চিৎকার শুরু করেছে কুকুরটা। টেনে ছিঁড়ে ফেলবার উপক্রম করেছে চেন। মুহূর্তে সিদ্ধান্ত নিল রানা। দৌড় দাও গিল্টি মিয়া, এসো আমার সাথে। ওরা মনে করবে কুকুরের ডাকে ভয় পেয়ে ভেগেছি আমরা। উল্টো দিকে দৌড়াতে যাচ্ছিল গিল্টি মিয়া। রানাকে সোজা সামনের দিকে দৌড়াতে দেখে থমকে গেল ১ সেকেন্ড।
তারপর পিছু নিল। এক ছুটে গোলাঘরের পিছনে এসে দাঁড়ালো ওরা। ঘটাং করে দরজা খোলার শব্দ শুনতে পেল ওরা পরিষ্কার। দোতলা থেকে একটা মেয়ের কণ্ঠস্বর শোনা গেল। হুট করে বেরিয়ে পড়ো না বাবা, সাবধান, নেন্নি যাচ্ছে, একটু দাঁড়াও। ওই হারামজাদা ছেলের জন্যে দাঁড়ালে সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে আমার। মোটা পুরুষ কণ্ঠস্বর শোনা গেল। কুকুরটাকে বিরক্ত করছে জানি কোন শালা। আমি আসছি বাবা, একটু দাঁড়াও। হারামজাদা ছেলের কণ্ঠস্বর ভেসে এলো। দুজন আসছে, ভয়ে ভয়ে বলল গিলটি মিয়া। তিনজন, বলল রানা। ঝনাত করে শব্দ হলো শিকলের। কুকুরটাকে ছেড়ে দিল ব্যাটা। এই সেরেছে। দেয়ালের সাথে সেটে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে রইল গিলটি মিয়া। সব্য শরীর কাঁপছে স্যার, বুকের ভেতর। চুপ, চাপা গলায় ধমক দিল রানা। এগিয়ে গেল কয়েক পা। 10 সেকেন্ডের মধ্যেই গোলাঘরটা ঘুরে চলে এলো একটা বড়সড় হাউন্ড। রানাকে দেখেই চাপা একটা গর্জন ছেড়ে বিদ্যুৎ বেগে ছুটে এলো ওর দিকে। ছ্যাদ করে উঠল রানার বুকের ভিতরটা, কিন্তু নড়ল না একটুও। শেষ লাফটা দেওয়ার আগে হঠাৎ থেমে দাঁড়ালো হাউন্ডটা। ইতস্তত করলো কিছুক্ষণ, তারপর নাক নিচু করে শুকতে শুরু করলো রানার চারপাশটা। এই তো লক্ষ্মী ছেলে, বলল রানা। হালকা করে শীষ দিল দাঁতের সাথে জিভ ঠেকিয়ে। কাজ হলো এতে। কাছে সরে এলো কুকুরটা। লেজ নাড়তে দেখেই নিচু হয়ে ওটার মাথায় আদর করল রানা। আদর পেয়ে একেবারে গলে গেল কুকুরটি। রানার গাল চেটে দেওয়ার উপক্রম করল। বিউনো, এদিকে এসো। চিৎকার শোনা গেল বুড়ো লোকটার। আওয়াজ শুনে বোঝা গেল গোলাঘরের কাছাকাছি কোথাও রয়েছে লোকটা। যাও বিউনো, ডাকছে তোমাকে, মৃদু কণ্ঠে বলল রানা। ঠেলা দিল ওকে গোলাঘরের দিকে। রানার মুখের দিকে চাইল হাউন্ডটা। বুঝতে পারল কি বলতে চাইছে সে। এক ছোটে গোলাঘরটা ঘুরে অদৃশ্য হয়ে গেল। রানা ফিরল গিলটি মিয়ার দিকে। নেই। অবাক হয়ে কয়েক পা এগিয়ে গেল রানা। দেখল ইতিমধ্যেই একটা দরজা পেরিয়ে গোলাঘরের ভিতরে ঢুকে গেছে গিলটি মিয়া। দরজাটা সামান্য একটু ফাঁক করে দেখছে বাইরের অবস্থা। রানা কাছে যেতেই বিগলিত কণ্ঠে বলে উঠল, এমনটি আর দেখিনি। একেবারে ভোজবাজি দেখিয়ে দিয়েছেন স্যার। দরজাটা মেলে ধরল গিলটি মিয়া। ভিতরে ঢুকল রানা। দরজাটা বন্ধ হয়ে যেতেই টর্চ বের করলো পকেট থেকে। ঘরটা চট করে একবার দেখে মইয়ের দিকে এগুলো রানা। এক গাদা খড় জড়ো করা আছে মাচার উপর। চারপাশে হাতখানেক জায়গা শুধু খালি রাখা আছে চলাফেরার জন্যে। গাদার উপর উঠে পড়ল গিলটি মিয়া। মচমচ শব্দ হলো। হাত পা ছড়িয়ে শুয়ে আরামের একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। সরু পথ বেয়ে রানা চলে এলো একটা দরজার কাছে। সামান্য ফাঁক করে চোখ রাখল সেই ফাঁকে। কয়েক হাত নিচেই দাঁড়িয়ে আছে দুজন লোক। একজনের হাতে একটা লণ্ঠন। কান খাড়া করে কি যেন শুনছে ওরা। কাত হয়ে আছে ঘাড়। খুব সম্ভব বিড়াল। হারামজাদা পুত্র বলল পিতাকে, চলো বাবা, ঘুমিয়ে পড়বে, নইলে কাল আবার তোমার মেজাজের ঠেলায় জান বেরিয়ে যাবে সবার। বিউনোকে তো জানোই, কেউ থাকলে। গজগজ করে কি যেন বলল বুড়ো, বোঝা গেল না। তারপর কাঁধ ঝাঁকিয়ে রওনা হলো বাড়ির দিকে। এটাকে ছেড়ে রেখে দাও আজ রাতে, বুড়োর গলার আওয়াজ পাওয়া গেল। পুলিশকে খুশি করার জন্যে সারা রাত জাগতে পারবো না আমি। ওরা আমার কোন কাজে লেগেছে কবে। বোঝা গেল বাড়ির ভিতর ঢুকে পড়ল দুজনই। ঘটাং করে লেগে গেল বল্টু। খানিক বাদে দোতলার বাতি নিভে গেল। উঠে পড়ল রানা ঘরের গাদায়। শুয়ে পড়েছে ওরা। খিদে লেগেছে? কিছু খেয়ে নিবে? না স্যার, এখন আর কিছু খাবো না। ঘুম আসছে দু চোখ ভেঙে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো তাহলে। কাল সারাটা দিন বোধহয় এখানেই থাকতে হবে আমাদের। সন্ধ্যের পর হাঁটা ধরবো আবার। চিত হয়ে শুয়ে পড়ল রানা। পড়ুয়া পেরিয়ে পাহাড়ি এলাকায় গিয়ে পড়তে পারলে দিনেও হাঁটা যাবে, তার আগে নয়। একটা সিগারেট ধরাবার ইচ্ছে দমন করল রানা।
বেশ কিছুক্ষণ ঘুম এলো না চোখে। অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়লে ঘুম আসতে চায় না সহজে। কম ধকল যায়নি গত কয়েক ঘন্টা। ভবিষ্যতের কথা ভাবল রানা কিছুক্ষণ। কত পথ চলতে হবে কে জানে। হন্যে হয়ে খুঁজছে ওদের পুলিশ। সিলভিও যে চুপচাপ বসে নেই সেটাও সহজেই বোঝা যায়। একদিকে ইটালিয়ান পুলিশ, অন্যদিকে ভয়ঙ্কর কোসা নস্ট্রা। কীভাবে বেরোবে সে এদেশ থেকে? কোন দিকে যাবে? আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল রানা। চমকে জেগে উঠল রানা। ওর হাত ধরে নাড়া দিচ্ছে গিল্টি মিয়া। কয়েকটা ফুটো দিয়ে রোদ এসে পড়েছে অন্ধকার ঘরে। বেশ কিছুটা ফিকে হয়ে গেছে তার ফলে অন্ধকার। কয়েকজনের গলার আওয়াজ পেল রানা, খুব কাছেই। কি ব্যাপার? চাপা গলায় জিজ্ঞেস করল রানা। বাঁধাকপি স্যার, ফিস ফিস করে বলল গিল্টি মিয়া। লরিতে তুলছে। সাবধানে, কোনো রকম শব্দ না করে উঠে পড়ল রানা। নিঃশব্দ পায়ে দরজার কাছে এসে চোখ রাখল ফাঁকে। দরজার ঠিক নিচেই দাঁড়িয়ে আছে একটা 10 টনি ট্রাক, ত্রিপল দিয়ে অর্ধেকটা ঢাকা। ঝুড়ির পর ঝুড়ি সাজানো রয়েছে বাঁধাকপি। বাপ বেটা কথা বলছে ড্রাইভারটার সাথে খোশ মেজাজে। খানিকক্ষণ কান পেতেই বুঝতে পারল রানা, পড়ুয়ায় চলেছে এই বাঁধাকপির চালান। কথা বলতে বলতে চলে গেল ওরা বাড়ির দিকে। বোধ হয় চা নাস্তা খাওয়ানো হবে ড্রাইভার সাহেবকে। মুহূর্তে সিদ্ধান্ত নিল রানা। চলো গিল্টি মিয়া, রওনা হওয়া যাক। ঝটপট র্যাকস্যাক ঝুলিয়ে নিল ওরা পিঠে। দরজা খুলেই লাফিয়ে নামল রানা ঝুড়ি ভর্তি কপির উপর। দ্রুত হাতে কয়েকটা ঝুড়ি সরিয়ে দুজনের বসবার মতো জায়গা করল। তারপর ইশারা করল গিল্টি মিয়াকে। সরু এক চিলতে জায়গায় দাঁড়িয়ে দরজাটা বন্ধ করে দিল আগে গিল্টি মিয়া। তারপর ঝুপ করে নামল রানার পাশে। বসে পড়ল দুজন। না, চা নাস্তা নয়। বোধ হয় ভাড়া চুকিয়ে দেবার জন্যে নিয়ে গিয়েছিল ওরা ড্রাইভারকে। কারণ 1 মিনিট পরেই ফিরে এলো 3 জন ট্রাকের কাছে। চলি, কাল দেখা হবে আবার, বলল ড্রাইভার গাড়িতে উঠতে উঠতে। পারলে আরেকটু সকাল সকাল এসো। গুড বাই। স্টার্ট হয়ে গেল ইঞ্জিন। খোয়া বিছানো উঁচু নিচু রাস্তা ধরে নাচতে নাচতে চলল ট্রাক বড় রাস্তার দিকে। একগাল হাসল গিল্টি মিয়া। আজকের দিনটা খুব ভালো যাবে স্যার। কি করে বুঝলে? শুরুটা দেখলেই তো বোঝা যায়। ঘুম থেকে উঠেই এই যে তৈরি গাড়ি পেয়ে গেলুম। এটাকে কি বলবেন আপনি? কপাল বলবেন না? আমরা দেখেছি লরিটাকে। আপনি এসে হাজির। দেখবেন দিনটা আজ এরকমই যাবে। ঠিক সময় মতন সব কিছু হাজির পাবেন আজকে। দেখা যাক। সিগারেট ধরালো রানা। এবার ম্যাপটা বের করো দেখি। শহরে ঢোকার আগে নেমে পড়তে হবে আমাদের। কোন দিক থেকে কোন দিকে যাব আগে থেকে দেখে রাখা ভালো। ম্যাপটা খুলে পড়ুয়ার নিচে আঙ্গুল রাখল রানা। এইখানটায় নেমে যাব আমরা ট্রাক থেকে। শহরে কড়া পাহারার ব্যবস্থা থাকবে, কাজেই আগে নামব। এই যে দেখছো, এটা হচ্ছে পাহাড়ি এলাকা। অ্যাবানোর দিকে রওনা হব আমরা। ওখান থেকে হেঁটে চলে যাব বারবানো। ওখান থেকে ভিনসেনজায় এসে বাস ধরব ব্রেসিয়ার উদ্দেশ্যে। ব্রেসিয়ায় পৌঁছতে পারলে কোনো কৌশলে মিলানো পৌঁছানো অসম্ভব হবে না। তারপরেই প্যালেনে উঠব, সেই চেষ্টাই করব। তবে আগে থেকে বলা যায় না কিছুই। আমাদের আটকাবার সব ব্যবস্থাই করবে ওরা। যে কোনো মুহূর্তে প্ল্যান বদলাতে হতে পারে। আপাতত এই ঠিক থাকলো। তারপর যেমন সমস্যা আসবে তার তেমন সমাধান বের করে নেব আমরা চলতে চলতে। আগে থেকে সব সমস্যার বোঝা ঘাড়ে নিয়ে লাভ নেই। 8 ঘন্টা বাঁধাকপি ঝুড়ির গায়ে হেলান দিয়ে দুলল ওরা ট্রাকের দোলায়। ট্রাকের গতি আঁচ করে নিয়ে মনে মনে অঙ্ক কষে বের করল রানা। পড়ুয়া পৌঁছতে আর বড়জোর মিনিট 10 আছে। সাবধানে ঝুড়ি সরিয়ে পথ করে চলে এলো ওরা ট্রাকের পিছনে। চারপাশে একবার চোখ বুলিয়েই মনটা দমে গেল রানার। সমতল খোলা জায়গা। দূরে দেখা যাচ্ছে মাঠে কাজ করছে কয়েকজন কৃষক। এখানে নামলে এস্টেট ধরা পড়ে যাব স্যার, বলল গিল্টি মিয়া। নিয়ন সাইনবোর্ডের মতো দেখা যাবে আমাদের 3 মাইল দূর থেকেও।
এছাড়া আর কোনো উপায় নেই এখন। তা ঠিক, শহরে ঢুকলেই ক্যাক করে ধরে নেবে শালারা, হাসল গিল্টি মিয়া। বহুদিন এরকম চোরের মতন পালিয়ে বেড়ায়নি স্যার, বেশ মজাই লাগছে কিন্তু। আপনি সাথে আছেন বলে অত ভয় লাগছে না। তা চলুন, হা করে কি ভাবছেন, নেমে পড়া যাক। দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পর্যন্ত নিরাপদে পৌঁছতে পারলে আপাতত সমস্যা শেষ। চলো, আমি রেডি বললেই লাফ দেবে। টেলবোর্ড ধরে ঝুলে পড়ল দুজন। নিচ দিয়ে সরসর করে সরে যাচ্ছে রাস্তা দ্রুত বেগে। রেডি! একসাথে লাফ দিল দুজন। কয়েক পা দৌড়ে ঠিক করে নিল ভারসাম্য। তারপর সাত করে সেটে গেল রাস্তার পাশে দেয়ালের গায়ে। আড়াল হয়ে গেল মাঠে কর্মরত লোকগুলো। চারপাশে চোখ বুলিয়ে নিয়ে গিল্টি মিয়া বলল, ওদের চোখে ফাঁকি দিয়ে পাহাড়ে পৌঁছানো যাবে না। ওই পাহাড়ে পৌঁছতে কতক্ষণ লাগবে বলে মনে হয়? জিজ্ঞেস করল রানা। দেখতে তো কাছেই মনে হয় স্যার, কিন্তু আমার মনে হয় এই মাঠ ঘাট পেরিয়ে ওখানে পৌঁছতে 1 ঘন্টা সময় তো লাগবেই। খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গাল চুলকালো গিল্টি মিয়া। ওই গোলা ঘরে দিনটা থেকে গেলেই বোধহয় ভালো করতুম স্যার। ওই কৃষকগুলো ছাড়া আর কেউ নেই আশেপাশে, ওরা আমাদের নিয়ে মাথা ঘামাতে যাবে কেন? ঘড়ি দেখল রানা। 9:15। 30 মাইল সরে এসেছি আমরা, কম কথা নয়। চলো, অনুশোচনা না করে এগোনো যাক। দেয়াল টপকে মাঠে নামল ওরা, এগুলো পাহাড় লক্ষ্য করে। অসমান জমিতে হাঁটার গতি বাড়ানো যাচ্ছে না। বারবার ঘাড় কাত করে দেখছে ওরা কর্মরত কৃষকদের। 500-600 গজ দূরে কাজ করছে ওরা, ব্যস্ত হয়ে আছে কাজে। এদিকে চাইছে না কেউ। 4 জন বিট তুলছে ক্ষেত থেকে। একজন কাস্তে দিয়ে ঘ্যাচ করে কাটছে বিটের সবুজ মাথা। অপর একজন সাজিয়ে রাখছে একখানা 3 চাকার ঠেলাগাড়িতে। হাঁটু সমান উঁচু সবুজ ঘাস মারিয়ে এগিয়ে চলল ওরা। মাইল 2 গিয়ে ক্রমে ঢালু হয়ে গেছে জমিটা। এই ঢালের শেষ থেকে শুরু হয়েছে প্রথম পাহাড়। কয়েকটা ছোট ছোট পাহাড় ডিঙিয়ে যেতে পারলে পৌঁছানো যাবে বড় পাহাড়ের গায়ে। তারপর শুরু হবে খাড়াই উতরাই ভেঙে শুধু হাঁটা আর হাঁটা। লম্বা ঘাসের মাঠ অর্ধেক পেরুতেই দূর থেকে ভেসে এলো একটা চিৎকার ধ্বনি। এই সেরেছে স্যার! সরাসরি ওদের দিকে চেয়েও না, ধমক দিল রানা। ডাকুক, শুনতে পাচ্ছি না আমরা। কৃষকদের ছাড়িয়ে মাত্র 100 গজ এগিয়েছে ওরা পাহাড়ের দিকে। এমনি সময়ে দেখে ফেলেছে ওদের কেউ। তবে ওদের থেকে 500-600 গজ ডাইনে সোজা পাহাড়ের দিকে হাঁটছে রানা ও গিল্টি মিয়া। ধরে ফেলা সহজ হবে না। আর একটু জোরে পা চালালো রানা। আর চোখে দেখল রানা 3 জন কৃষক হাত নেড়ে ডাকছে ওদের। দৌড় দেব স্যার? পা চালাও গিল্টি মিয়া, ওরা দৌড় দিলে আমরা দৌড়াবো, তার আগে নয়। কিন্তু ডাকছে কেন শালারা? আমরা যা মন চায় তা করছি, ওদের কি? মনে হয় ওদের খবর দিয়ে রেখেছে পুলিশ কিংবা কোসা নস্ট্রা। আবার একবার আর চোখে ওদের দিকে চেয়েই থমকে দাঁড়ালো রানা। একজন লোক তীর বেগে ছুটছে একটা ফার্ম হাউসের দিকে। বাকি 5 জন এগুচ্ছে ওদের দিকে কোনাকুনিভাবে। প্রমাদ গুনল রানা। চট করে ফিরল গিল্টি মিয়ার দিকে। না হে, আর ভদ্রতা করে লাভ নেই। এসো, ওদের দেখিয়ে দিই বাঙালি দৌড় কাকে বলে। ছুটল দুজন। গিল্টি মিয়াকে পাই পাই করে ছুটতে দেখে হেসে ফেলল রানা। অত জোরে না, আরও 2 মাইল যেতে হবে আমাদের দৌড়ে, দম পাবে না শেষে। মাঝারি গতিতে এগিয়ে চলল ওরা দুজন পাহাড়ের দিকে। ওই 5 জনও দৌড়াতে শুরু করেছে। জনা 3 খুব জোরে দৌড়াচ্ছে। রানা বুঝতে পারল বড় জোর 500 গজ দৌড়াবে ওরা এই গতিতে, তারপর শুয়ে পড়বে চিত হয়ে। ঢালের কাছাকাছি দৌড়ের গতি আরেকটু বাড়িয়ে দিল রানা। পাহাড় আরও 1.5 মাইল। পিছন ফিরে দেখল রানা, প্রায় 200 গজের মধ্যে এসে গিয়েছিল 3 জন। এখন পিছিয়ে যাচ্ছে আবার। বেশ অনেকখানি পিছনে আরও 4 জন লোককে দেখতে পেল রানা। একজনের মাথায় কৃষকদের মাথাল, বাকি 3 জনের মাথায় হ্যাট। প্রাণপণে ছুটছে ওরা। 10 মিনিটের মধ্যে পৌঁছল ওরা পাহাড়ের গায়ের কাছে।
একটু হাঁপ ধরেছে দেখে মনে মনে স্থির করল রানা, এবার ঢাকায় ফিরে স্কিপিংয়ের মাত্রা বাড়িয়ে দেবে। 5 ফুট উঁচু একটা দেয়াল ডিঙিয়ে এবড়ো-থেবড়ো রাস্তায় পড়ল ওরা। রাস্তা পেরিয়ে আবার একটা দেয়াল, সেটা পেরিয়ে উঠতে শুরু করলো ওরা পাহাড়ে। পিছনের 4 জন ধরে ফেলেছে সামনের 5 জনকে। বেশ অনেকখানি জায়গা জুড়ে ছড়িয়ে এগুচ্ছে ওরা। একই গতিতে পাহাড়ে উঠতে বেশ কষ্ট হচ্ছে, কিন্তু গতি কমালো না রানা। 10 মিনিট পর পাহাড়ের মাথায় উঠে থেমে দাঁড়িয়ে চাইল পিছন ফিরে। বেশ জোরে হাঁপাচ্ছে ওরা এখন। 3 জন এখনও দৌড়াচ্ছে ঢালু মাঠে, জনা 4 দেয়াল টপকাচ্ছে, আর 2 জন উঠতে শুরু করেছে পাহাড় বেয়ে, হাঁপাচ্ছে হাঁপড়ের মতো। প্রায় দৌড়ে নামতে শুরু করলো ওরা পাহাড়ের ঢাল বেয়ে। অনেকখানি নেমে আসবার পর আরেকটা দেয়াল পাওয়া গেল সামনে। সেটা টপকেই থমকে দাঁড়িয়ে পড়ল রানা। রেলওয়ে, এটার কথা খেয়াল ছিল না আমার, বলল রানা। আর একটু নেমে রেল লাইন দেখতে পেল ওরা। পাহাড়ের খানিকটা অংশ প্রায় খাড়াভাবে কেটে বসানো হয়েছে রেল লাইন। হেসে উঠল গিল্টি মিয়া। চট করে চাইল রানা ওর দিকে। কান খাড়া করে কি যেন শোনার চেষ্টা করছিল গিল্টি মিয়া। ঘাড় সোজা করে চাইল রানার দিকে। এই দেখুন স্যার, বলেছিলাম না দিনটা ভালো যাবে। কপাল আর কাকে বলে? কী ব্যাপারে কথা বলছে সেটা আর জিজ্ঞেস করতে হলো না রানাকে। গিল্টি মিয়া থামতেই অস্পষ্টভাবে কানে এলো ট্রেনের শব্দ। হাসি ফুটে উঠল রানার মুখে। ভুরু কপালে তুলে মাথাটা ডান দিকে কাত করল গিল্টি মিয়া। ভাবটা এই দেখুন। আছড়ে পাছড়ে 10 ফুট প্রায় খাড়া পাহাড় বেয়ে নেমে এলো ওরা নিচে। রেল লাইনের পাশ দিয়ে দৌড় দিল গজ 50 দূরে, ঝোপের আড়ালে আত্মগোপন করবে বলে। ঝোপের আড়ালে পৌঁছবার সাথে সাথেই ইঞ্জিনের নাকটা দেখতে পেল রানা। মোড় ঘুরে বেরিয়ে আসছে পাহাড়ের আড়াল থেকে মস্ত লম্বা এক মালগাড়ি। ওয়াগনের পর ওয়াগন, যেন শেষ নেই। টেনে নিয়ে এগুতে গিয়ে ইঞ্জিনের জিপ বেরিয়ে যাওয়ার দশা। বড় জোর 15 কি 16 মাইল স্পিডে পার হয়ে গেল ইঞ্জিনটা রানাদের লুকিয়ে থাকা ঝোপের পাশ দিয়ে। পরিষ্কার দেখা গেল ড্রাইভার ও ফায়ারম্যানকে। গিল্টি মিয়ার কনুই ধরে টান দিল রানা। বেরিয়ে গেল আড়াল থেকে। প্রথম 10-12টা বন্ধ ওয়াগন পেরিয়ে যেতে দিল ওরা। তারপরই এলো গোটা কয়েক ছাদ খোলা নিচু ওয়াগন। একটা করে হলুদ পেইন্ট করা ঝকঝকে ট্রাক্টর বসানো আছে প্রত্যেকটায়। 6-7 গজ দৌড়ে লাফ দিয়ে উঠে পড়ল ওরা দ্বিতীয় খোলা ওয়াগনে। লুকিয়ে পড়ো গিল্টি মিয়া, বলেই এক গড়ান দিয়ে ট্রাক্টরের আড়ালে চলে গেল রানা। গিল্টি মিয়াও এলো পিছু পিছু। খটখট খটখট এগিয়ে চলল মালগাড়ি। বেশ কিছু দূর যাওয়ার পর ট্রাক্টরের আড়াল থেকে দেখতে পেল রানা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে ট্রেনের দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে একজন আরেকজনকে। মোড় ঘুরে আড়াল হয়ে গেল ট্রেনটা। দেখা যাচ্ছে না ওদের। উঠে বসল রানা। ওরা বুঝে নিবে আমরা পাড়ি জমিয়েছি এই ট্রেনে করেই। কিছু না, সামনের স্টেশনে শুধু একটা ফোন করে দিলেই হাতকড়া লাগিয়ে দেবে রেলওয়ে পুলিশ। আগে হাতের কাছে টেলিফোন পেতে হবে না ওদের। নিশ্চিন্ত মনে রাকস্যাক খুলে খাবার বের করতে শুরু করেছে গিল্টি মিয়া। পরের 3 জন পুলিশের লোক হলে আর ফোন পর্যন্ত পৌঁছতে হবে না। গাড়িতে পৌঁছে ওয়্যারলেসে খবর দিলেই চলবে। যাই হোক, আগে খেয়ে নেওয়া যাক, তারপর ভেবে বের করা যাবে কি করা যায়। 8 ডজন করে স্যান্ডউইচ, 2টো করে আপেল আর সামান্য কিছু আঙ্গুর দিয়ে নাস্তা সারল ওরা। আউন্স 2 ব্র্যান্ডি ঢেলে নিল রানা ফ্লাস্কের মুখে। গিল্টি মিয়া পানি খেলো শুধু। এসব খেলে নাকি বমি আসে ওর। ম্যাপটা বিছিয়ে নিয়ে তার উপর ঝুঁকে পড়ল রানা। হে, 10 মাইল পরেই তো ক্যাসেল ফ্র্যাঙ্কো স্টেশন, বলল রানা। দাঁড়াও, এই যে আরেকটা লাইন দেখা যাচ্ছে। ক্যাসেল ফ্র্যাঙ্কো ছুঁয়ে চলে গেছে ভিনসেন্জা। ওই ট্রেনে একটু জায়গা করে নিতে পারলে বোঝা যাবে সত্যি আজ কপালটা খুলে গেছে। শিম্পাঞ্জি না কি যেন বললেন, ওখানে গিয়ে কি করব? সারাদিন গা ঢাকা দিয়ে থাকব, তারপর সন্ধ্যের পর একটা বাসে উঠে রওনা হয়ে যাব ভেরোনার পথে। তার মানে আর হাঁটতে হচ্ছে না? ওফ, বাঁচালেন স্যার। আবার যদি হাঁটতে বলতেন তাহলে কম্ম কাবার হয়ে গিয়েছিল আমার। কিছুই বলা যায় না গিল্টি মিয়া,
অত খুশি হয়েও না। অবস্থা খারাপ দেখলে আবার পাহাড়ি পথ ধরব আমরা। নীল আর ঘিয়ে রঙের মস্ত সিআইটি বাসটা থেমে দাঁড়ালো বাস স্টপেজে। 10-12 জন যাত্রী বসে আছে ভিতরে। আরও 7-8 জন নারী পুরুষ বাস শেল্টার ছেড়ে এগুলো বাসের দিকে। নামলো না কেউ। তীক্ষ্ণ দৃষ্টিতে প্রত্যেকটা মুখ পরীক্ষা করে দেখে নিয়ে কনু দিয়ে গুঁতো দিল রানা গিল্টি মিয়ার পাঁজরে। উঠে পড়ল ওরা বাসে। ভেরোনার টিকিট কাটল রানা। এগিয়ে গিয়ে একেবারে ড্রাইভারের কাছাকাছি একটা সিটে বসে পড়ল দুজন, রাকস্যাক দুটো লাগেজ র্যাকে গুজে দিয়ে। বাসটা ছেড়ে দিতেই বিরাট একটা হাঁপ ছেড়ে রানার দিকে ফিরল গিল্টি মিয়া। ফিস ফিস করে বলল, ভাগ্য দেবী এখনও ছাড়েনি আমাদের স্যার, আছে এখনও আমাদের কাঁধের উপর। বেলা 1টা কি 1:30টার দিকে ভিনসেন্টে পৌঁছে গেছে ওরা। সারাটা দিন কাটিয়েছে একটা সিনেমা হলে পরপর 3টে ছবি দেখে। সন্ধে একটু ঘন হয়ে আসতেই বেরিয়ে এসে দাঁড়িয়েছে এই বাস স্ট্যান্ডে। ভেরোনায় পৌঁছে একটা গাড়ি চুরির চেষ্টা করতে হবে, বলল রানা। ভাড়া নিতে গেলেই ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাতারাতি যদি ব্রেসিয়া পর্যন্ত পৌঁছে যেতে পারি তাহলে বুঝব সত্যিই কাজের কাজ হলো। মিলানো পর্যন্ত সেই গাড়িতে গেলে ক্ষতি কী? জিজ্ঞেস করল গিল্টি মিয়া। অটোস্ট্রাডা পেরোনো মুশকিল হবে। সেটা আবার কি? ব্রেসিয়া থেকে মিলানো পর্যন্ত মোটরের রাস্তাকে অটোস্ট্রাডা বলে। টিকিট কাটতে হয় ওই রাস্তা ব্যবহার করতে হলে। দুমাথায় পুলিশের চেকপোস্ট আছে, ধরা পড়ে যাব। কোনো লরির পিছনে উঠে বসলেই হয়। আমাদের খোঁজে আছে ওরা, বলল রানা। সার্চ করতে পারে। তাহলে অন্য কোনো রাস্তায় গেলেই হয়। আর রাস্তা নেই। আগে গাড়ি তো একটা সংগ্রহ করি, তারপর দেখা যাবে কি করা যায়। 8:40-এ থামল বাস ট্যাভার্নিল বাস স্টপেজে। গোলমালের জন্য মনে মনে তৈরি ছিল ওরা, কিন্তু এতই আকস্মিকভাবে ঘটল ব্যাপারটা যে রীতিমতো চমকে উঠল দুজন। বাস স্টপেজে আলো ছিল না। কাচের জানালা দিয়ে বাইরে চেয়ে বাসের ভিতরের আলোয় নিজেরই ছায়া দেখতে পাচ্ছিল রানা। বাইরেটা অন্ধকার। দরজা খুলে গেল। ক্র্যাশ হেলমেট পরা একজন মোটরসাইকেল সার্জেন্ট দাঁড়ালো সেখানে এসে। পিঠে ঝুলানো অটোমেটিক কার্বাইন, ডান হাতটা ওয়েস্ট হোলস্টারে রাখা রিভলভারের বাটের উপর। মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল গিল্টি মিয়ার মুখটা। প্রত্যেকটা প্যাসেঞ্জারের মুখের উপর দৃষ্টি বুলিয়ে স্থির হলো সার্জেন্টের চোখ দুটো রানার মুখে এসে। তারপর দেখল গিল্টি মিয়াকে। এই সেরেছে, ঠোঁটটা না নড়িয়ে বলল গিল্টি মিয়া। বোঝা যাচ্ছে কপালটা খুব ভালো আজ, টিটকারির সুরে বলল রানা। দিনটা ভালো যাবে বলেছি স্যার, রেগে গেল গিল্টি মিয়া। রাতের কথা তো বলিনি। আমি বলছি রাতটাও ভালো যাবে। তুমি শুধু আমার ইঙ্গিতের অপেক্ষায় থেকো। আপনারা দয়া করে বাইরে আসুন, তীক্ষ্ণ কণ্ঠে বলল সার্জেন্ট। বোকার মতো চেয়ে রইল রানা ওর দিকে। আমাকে কিছু বলছেন? আপনাদের দুজনকে একটু বাইরে আসুন সিনর। কেন, কি ব্যাপার? যেন আকাশ থেকে পড়ল রানা। আর সব প্যাসেঞ্জার হাঁ করে চেয়ে আছে ওদের দিকে। ড্রাইভার ঘাড় ফিরিয়ে দেখছে সার্জেন্টকে, চোখে মুখে অস্বস্তি। ওর বাসের ভিতর কোনো গোলমাল হোক সেটা ও চায় না। আপনাদের কাগজপত্র দেখতে হবে, বলল ধৈর্যের প্রতিমূর্তি সার্জেন্ট। নেমে আসুন। হতাশ ও বিরক্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো রানা। উঠে দাঁড়িয়ে রাকস্যাকটা নামালো। ওটা পড়তে পড়তে বলল, তোমারটা হাতে রাখো গিল্টি মিয়া, এই ব্যাটাকে কাবু করতে হতে পারে, তৈরি থেকো। বাস ড্রাইভার চিৎকার করে প্রশ্ন করল, কত দেরি হবে আপনাদের? এমনিতেই লেট হয়ে গেছি। এদের জন্য অপেক্ষা করার দরকার নেই, বলল সার্জেন্ট। তুমি রওনা হতে পারো। কথাটা বলেই রাস্তায় নেমে দাঁড়ালো সে। রানাকে উদ্দেশ্য করে বলল, জলদি। বুঝতে কিছুই বাকি রইল না রানার। গিল্টি মিয়ার দিকে চেয়ে হাসল অভয় হাসি। এগুলো দরজার দিকে। রাস্তায় নেমে কালো হয়ে গেল গিল্টি মিয়ার মুখ। আরও দুজন সার্জেন্ট দাঁড়িয়ে, একজনের হাতে কার্বাইন। এই সেরেছে, এরা দেখছি 3 জন।
আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।